মৃত্যু কিভাবে হয় আজ পর্যন্ত কেউ বলতে পারে না। যেদিনকে জন্মছ সেদিনকে মৃত্যু লেখা, কিন্তু মানুষ শুধু অপেক্ষায় থাকে কে কোনদিন মরবে সেটা সে জানে না। মানুষের মৃত্যু কত কি মুহূর্তে চলে আসে, একটা সত্যি ঘটনা। আজকে দুঃখীর কথা শুনছিলেন এতক্ষণ, কিন্তু ভাবতে পেরেছেন কি দুঃখী এমনি করবে 5 বছর বয়সেই ব্রাহ্মণরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, কিন্তু এরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। জীবনের সত্যি ঘটনা। আমার তখন বয়স খুব ছোট। 24 পরগনা ক্যানিং বলে একটা জায়গা, যে জায়গায় আমি কীর্তন করতে গিয়েছিলাম সর্বপ্রথম দক্ষিণ 24 পরগনা। আমি কীর্তন করেছি এদিক ওদিক করে করি, কিন্তু 24 পরগনায় কীর্তন করতে যাইনি। প্রথম 24 পরগনায় কীর্তন করতে গেলাম ক্যানিং বলে একটা জায়গা। যেই আমার গাড়িটা দাঁড়ালো, আমি যখনই গাড়ি থেকে নেমেছি, একটা বাচ্চা ছেলে আমার হাতটাকে ধরে বলল, কাকু চলো আমার বাড়িতে গিয়ে থাকি। আমি বলি দাঁড়া, কমিটির মানুষ যেখানে যেতে বলবে আমার সেখানে যেতে হবে। কিন্তু না কাকু, আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। ছেলেটা টানতে 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 তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা মাদুরি পেতে দিল। সেই ছেঁড়া মাদুরিতে আমরা সবাই মিলে গিয়ে বসলাম। কিন্তু আমি মনে মনে ভাবছি, ছেলেটা তো আমাকে চিনল কি করে, এত ভালোবেসে কাছে টেনে নিয়ে এলো কি করে। তখন থেকে মনের মধ্যে চিন্তা আসছিল। ছেলেটা আমার পাশেই বসেছিল, ছেলেটার মুখের দিকে আমি তাকিয়ে আছি। কিন্তু রান্নাশাল থেকে ছেলের মা বলল, এই খোকা একবার রান্নাশালে। আমি ভাবলাম হয়তো কিছু বলবে, কিন্তু যেই রান্নাশালে গেল আমি দেখলাম ছেলেটার গালে ঠাস ঠাস করে চড় মারছে। কথাগুলো শুনতে পাচ্ছি, কে তোকে দলটা আনতে বলেছে, কে তোকে আনতে বলেছে দলটা? আমাদের এই ছোট্ট ঘর, তোর পিসিআরে আসবে, তারা কোথা থাকবে, তুই এমনি করে দলটা আনলি? ছেলেটাকে খুব মারছে। ছেলেটার গালে যত চড় মারছে সেই চড়গুলো আমার গালে এসে পড়ছে। মনে মনে ভাবছি আমারই জন্য ছেলেটা এমনি করে মার খাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে এসে আমার কাছে আবার বসেছে। আমি বললাম, তুই আমাকে নিয়ে এলি কেন? না আনতে পারতিস। ছেলেটা বলে, জানো কাকু, মা আমাকে প্রত্যেক দিন মারে, আমাকে খুব মারে মা। আমি বলি, কাঁদিস না বাবা, কাঁদিস না। কমিটির মানুষ এসে বলল, চলো আপনার জন্য অন্য বাসা। কিন্তু ছেলেটা বলল, না কাকু আমার বাড়িতে থাকবে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে কমিটির মানুষ আমাকে রেখে গেল ওই বাড়িতে। কীর্তনটা হচ্ছিল মেন রাস্তার উল্টো দিকে কীর্তনের আসর, এদিকে ছেলেটার বাড়ি। প্রচন্ড গাড়ি ঘোড়া যাচ্ছে। আমার সম্প্রদায় চলে গেল, আমি আসলে যাব। আমি যখন তিলক সেবা করছি, ছেলেটা বলে উঠল, কাকু আমাকে একটু তিলক সেবা করে দাও। তার তিলক সেবাটাও করে দিল। কমিটির মানুষ এসেছে, আমাকে নিয়ে যাবে। 8-10 জন এসেছে, রাস্তা পার করে নিয়ে যাবে। চলুন চল চল। যখন যাচ্ছি, ছেলেটা আমার হাতটা ধরে বলে উঠল, কাকু আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? আমি তোমার সঙ্গে যাবো, নাহলে মা আমাকে হরিনাম শুনতে নিয়ে যাবে না। কিন্তু পেছন থেকে মা বলল, আপনি চলে যান, ওর ছেলেকে আমি নিয়ে যাবো। ছেলেটা আমার হাতটা ছেড়ে দিল। আমি ছেলেটার দিকে বারে বারে তাকিয়ে আছি, ছেলেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনটা বড় খারাপ। কীর্তনের আসরে চলে গেলাম, কীর্তন চলছে, কিন্তু ছেলেটা কি করছিল জানেন? মা বলে দিয়েছে একদম তুই হরিবাসরে যাবি না, গেলেই তুই খুব মার। তাই মায়ের মারের ঘরে ছেলেটা রাস্তার এ মাথায় দাঁড়িয়ে থাকে। ও মাতার কীর্তন শুনে মাইকে শব্দে আমার কীর্তন যখন শুনছে, মন প্রাণ ছটফট করছে হরিবাসরে যাওয়ার জন্য। একবার করে উকি মেরে রান্নাশাল দেখে মায়ের রান্নাটা হচ্ছে কিনা। একবার মেন রাস্তার ধারে, একবার রান্নাশালে। মায়ের রান্না শেষ হলো, মা হাত মুখ ধুয়ে আয়নার সম্মুখে বসেছে সাজতে।
শাড়ি যখন পরছে ছেলেটার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলল, মা আমাকে হরিবাসরে দিয়ে এসেছ, কীর্তন বুঝি কাকু শেষ হয়ে গেল, কখন যাবি? মা বলল, আর একটু ধৈর্য ধরে না, যা তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। ছেলেটাকে সন্ধ্যা থেকে ধরে রাখলো, আর 5 মিনিট হলে মা ছেলে দুজনেই যেতে পারে হরিবাসরে। কিন্তু 5 মিনিট আগে ছেলেটাকে বলে দিল, তুই এগিয়ে যা, আমি যাচ্ছি। যে ছেলেটা সন্ধ্যা থেকে হরিবাসরে যেতে পারেনি, মায়ের একটা অনুমতির জন্য, মা যদি সন্ধ্যাবেলায় অনুমতি দিত তাহলে সে সারা রাত্রি হরিবাসরে বসে থাকতে পারত। কিন্তু মা ঠিক বেরোবার 5 মিনিট আগে বলল, যা তুই হরিবাসরে যা, আমি যাচ্ছি। ছেলেটা ঘর থেকে ছুটে চললো। মা 5টা মিনিট পরে যখন সুন্দর করে সেজে আসরে যাবে বলে বেরিয়েছে, কমিটির মানুষ এসে বলল, আর হরিবাসরে গিয়ে লাভ নেই, এইমাত্র তোমার ছেলেটাকে লরি চাপা দিয়ে চলে গেল। হরিবাসর থেকে সবাই ছুটে ছুটে চলে গেল। আমি বলি, তোরা চলে যাচ্ছিস কেন? একজন বলল, দাদা তুমি যার বাড়িতে ছিলে সেই ছেলেটা লরি চাপা পড়ে মারা গেছে। ছুটে এলাম, এসে দেখলাম তুলসী তলায় শুইয়ে রেখেছে সেই 5 বছরের বাচ্চা ছেলে। 1 সেকেন্ড তার দিকে তাকালাম, দেখলাম যে আমি যে তিলক সেবাটা করে দিয়েছিলাম তখন ওটা ঠিক আছে। শরীর দিয়ে তার 1 ফোঁটা রক্ত ঝরে তুলসী তলায় শুইয়ে রেখেছে। আমি বলি, আর এখানে আমি থাকবো না, আমি চলে যাব। চলে যখন আসছি, মা বলল, আমার ছেলেটা মরে গেছে, তোমার সঙ্গে হরিনাম শুনতে যাবে বলেছিল, আমি কেন যেতে দিলাম? আমি বলেছিলাম, ভগবান বলে এক বস্তু আছে, যে গ্রামে হরিবাসর বসে সেই গ্রামে ভগবান আসে। আর ভগবান প্রতিটা বাড়িতে লক্ষ্য রেখে দেয় যে কার ছেলেটা কেমন আছে। এই গ্রামের মধ্যে তোর ছেলেটার আজকের দিনকে মৃত্যু লেখা ছিল, কেন ভগবান চেয়েছিল তোর ছেলেটাকে বাঁচাবো। তাই আমি গাড়ি থেকে নাম দিয়ে আমার হাতটা ধরেছিল। ওরে যাবার সময় 8-10 জন যদি আমাকে রাস্তা পার করিয়ে দিল, তাহলে আমার সঙ্গে তোরও ছেলেটার রাস্তা পার হয়ে হরিবাসরে গিয়ে বসে থাকতে পারত। আমি এখনো বুঝতে পারি যে কেন সে আমার হাত ধরেছিল, কেন সে আমাকে আপন করে পেতে চেয়েছিল, কেন সদা সর্বক্ষণ আমাকে কাকু কাকু বলে ডাকছে। কেন মা ছেলেটাকে সন্ধ্যে থেকে ধরে রাখলি, আর 5টা মিনিট কেন ধরে রাখতে পারলি না? 5টা মিনিট যদি ধরে রাখতিস তাহলে তুইও তো ছেলেকে নিয়ে পার হতে পারতিস। হরি বল, হরি বল। আমরা সবাই এপারে রয়ে গেলাম, আর তোর ছেলেটা এপারের মায়া তাকিয়ে ওপারে চলে গেল, যেখান থেকে ফিরে আসার আর কোন রাস্তা নেই। সেদিন থেকে আমি বুঝেছিলাম যে মানুষের মৃত্যু কখন হইতে পারে। আমি কীর্তন করি, মাঝে মাঝে মনে হয় আমি কীর্তন করি বটে, কিন্তু বাড়িতে ফিরবো কিনা এমন নিশ্চয়তা আমার মধ্যে নেই। চারিদিকে ছুটে বেড়াই, কীর্তন করি, কিন্তু বাড়ি যে ফিরবো এর নিশ্চয়তা নেই। তাই জীবনে কারোর জন্য প্রস্তুত না থাকলে জীবনে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। সেটা কবে হবে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু ওটা জীবনে আসবে। আজকে দুঃখী জানে না, তাকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। সুধাময়ী
সন্ধ্যেবেলা আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাবে বলে দুঃখী প্রতিদিন সন্ধ্যে হবার আগে কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়তো, কারণ মা যে রাস্তা দিয়ে আসতো মাকে দেখতে পেলে আর থাকতো না, কদম গাছ থেকে ছুটে গিয়ে মায়ের হাতটা ধরতো, ধরে বলতো মা আমার কোন খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দে। আজকে দুঃখী খেতে বলতো না, মাকে খাওয়ার দুঃখের থেকে খিচুড়িটা নিয়ে বসেছিল যে মা আসবে, মাকে আমি খিচুড়ি খাওয়াবো গো। কিন্তু এরা সে খিচুড়ি ফেলে দিল, পিটিয়ে পিটিয়ে মেরে মেরে। পূজারি বামুন বলল কি করলি রে, ছেলেটাকে এমনি করে মেরে ফেলবি? সুদাময়ী এসে দেখলো কদম গাছের নিচে ছেলেটা মরে পড়ে আছে। ঠাকুর মশাই, ছেলেটাকে করেছিলাম মন্দিরে দান। আমি বলেছিলাম যে রোদ বৃষ্টিতে আমার ছেলের কি হবে, আমি বলেছিলাম বর্ষাকাল আমার ছেলের কি হবে। আমার মনে চিন্তা ছিল একটাই, যে হয়তো রোদ জলে শুকিয়ে আমার ছেলেটা মরবে, হয়তো বর্ষাকালে বন্যায় ছেলেটা ভেসে যাবে, কিন্তু ভাবতে কোনোদিন পারিনি যে তোমরা আমার ছেলেটাকে এমনি করে চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে মেরে ফেলবে। করলাম মন্দিরে দাঁড় করিয়ে দিলে কদম গাছের নিচে, তাও থাকতে দিলে না, একে সরিয়ে দিলে পৃথিবী থেকে চলে যাচ্ছে। দুঃখীকে নিয়ে যখন চলে যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ বলল দাঁড়িয়ে যা সুধা, একটু দাঁড়া। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে। সুধা, একে নিয়ে গিয়ে শ্মশানে মাটি চাপা দিয়ে শরীর পচে যাবে, গলে যাবে, কিন্তু বেঁচে থাকার এর একটা ইচ্ছা ছিল, মন্দিরে উঠতে চেয়েছিল, কিন্তু আমি একে মন্দিরে তুলতে দেইনি, দাঁড় করিয়ে দিয়েছিলাম কদম গাছের নিচে। আমি যখন কদম গাছের নিচে একে দাঁড় করিয়েছি, আমি একে একবার মন্দির দেখাবো। দে তোর ছেলেটাকে দে। সুদাময়ী বলল তুমি তো ব্রাহ্মণ,